অভ্যাসবশত শ্যামল কপালে হাত ঠেকাতে যাচ্ছিল, আর ঠিক তখনই মৃতদেহের ঠোঁটের কোণে রহস্যময় হাসি খেলে গেল। যেন শ্যামলের শির দাঁড়া দিয়ে যেন শৈত্যপ্রবাহ বয়ে গেল। সামান্য পরে হুঁশ ফিরতে দেখল শবযাত্রা তাকে পিছনে ফেলে গলির মুখে অনেকটা এগিয়ে গিয়েছে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। গল্প ভালো লেগে থাকলে লাইক শেয়ারের পাশাপাশি দয়া করে হাইপ বাটনটি ক্লিক করে দেবেন। আপনার দেওয়া হাইপ পয়েন্টস আমাদের নিবেদনকে পৌঁছে দিতে পারে আরও বেশ কিছু শ্রোতাদের কাছে। সাহিত্য সমাহারে আপনারা শুনছিলেন ভয়ের ছয়লাপ। আজ ভয়ের ছয়লাপ সিরিজের পঞ্চম গল্প, লেখক সঞ্জয় ভট্টাচার্যের কলমে ডেথ এফএম রেডিও স্টেশন। লেখক সঞ্জয় ভট্টাচার্যের জন্ম 70-এর দশকে দক্ষিণ কলকাতায়। তারপর উচ্চশিক্ষা এবং কর্মসূত্রে তিনি পাড়ি দেন কানাডায়। কানাডার টরন্টো শহরে দীর্ঘদিন বসবাসের পর সাম্প্রতিককালে দেশে ফিরে বর্তমানে তিনি কলকাতা শহরের বাসিন্দা। লেখকের কিছু উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে চণ্ডরাজার বলি, ডাকিনী ভিলা এবং ইত্যাদি। এছাড়াও তাঁর লেখা জনপ্রিয় গল্পের মধ্যে উল্লেখযোগ্য কালচক্র, শৈল সুতার চাবি, রক্তঋণ ইত্যাদি। আমাদের আজকের গল্প ডেথ এফএম রেডিও স্টেশন একটি সাহিত্য সমাহার অরিজিনালস। যদিও খুব শীঘ্রই লেখাটি বইয়ের পাতায় সংকলিত হতে চলেছে। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি আকাশ, মুখ্য চরিত্রে শুভ্রদীপ। শুরু হচ্ছে ভয়ের ছয়লাপ সিরিজের পঞ্চম গল্প, সঞ্জয় ভট্টাচার্যের কলমে ডেথ এফএম রেডিও স্টেশন। শীতের পড়ন্ত বিকেলে গাস্টিন প্লেস সংলগ্ন ফুটপাথ ধরে বইয়ের ব্যাগ হাতে পথ চলতি শ্যামল নিজের দুর্ভাগ্যের কথাই চিন্তা করছিল। চাকরিটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখা গেল না, অথচ একমাত্র ওই কাজটা ছাড়া উপার্জনের দ্বিতীয় কোনো রাস্তা তার সামনে এই মুহূর্তে একদমই নেই। শুধুমাত্র এই একটা কারণেই এতদিন আগরওয়ালের উত্তরোত্তর অন্যায়, দুর্ব্যবহার মুখ বুজে সহ্য করে গেছে শ্যামল। বছরখানেক আগে সামান্য এই রোজগারের ভরসাতেই শ্যামল বিয়েতে মত দিয়েছিল। তিয়াশা যেন তার ছন্ন ছাড়া জীবনে এক ঝলক বসন্তের বাতাস বয়ে নিয়ে এসেছিল। রং রূপ রসে পরিপূর্ণ হয়ে শ্যামল যখন জীবনকে প্রাণ ভরে ধন্যবাদ জানাচ্ছে, ঠিক তখনই মাথার উপর ঘনিয়ে এলো দুঃসময়ের কালো মেঘ। আগের বড় সাহেব পাকরাশি অবসর নিতেই দিল্লির হেড অফিস থেকে রাজীব আগরওয়ালকে কলকাতা ব্রাঞ্চ অফিসের সর্বময় কর্তা করে পাঠানো হলো। আগরওয়াল চূড়ান্ত দাম্ভিক প্রকৃতির বদমেজাজি লোক। নিজের কাজে যথেষ্ট পরিমাণ দায়িত্বশীল হয়েও শ্যামল আগরওয়ালের কুনজরে পড়ে গেল। হ্যালো, হ্যাঁ শুনছি। আসবো স্যার? হ্যাঁ শ্যামল এসো। দাঁড়াও এক সেকেন্ড। কি বলছো? না 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 কর্মধারা প্রজেক্টের জন্য আর ফান্ড অ্যালোকেট করা সম্ভব নয়। যা আছে তার মধ্যে কাজ মেটাও। আরে রাখো তোমার কম্প্রোমাইজ, যা বললাম তাই করো। শ্যামল, ইউ আর নট পারফর্মিং আপ টু দ্য মার্ক। কোম্পানি তোমার মতো লোককে আর টানতে পারবে না। স্যার আমি তো সব কাজ সময় মতো করেছি স্যার। ডোন্ট আর্গু উইথ মি, ইউ আর ফায়ার্ড। পরপর কয়েকজন কর্মী ছাঁটাই হলো। তারপর এলো শ্যামলের পালা। ডাউন সাইজিংয়ের অজুহাতে চাকরিটা গেল। ঘরে তিয়াশা তখন 5 মাসের অন্তঃসত্ত্বা। শ্যামল নিজের উদ্বেগের বোঝা স্ত্রীর মাথায় চাপাতে চায়নি, তাই রোজ নিয়ম করে ঠিক আগের মতোই সকাল 9টার মধ্যে স্নান খাওয়া সেরে বেরিয়ে পড়ে। কখনো কোনো কাজের চেষ্টায়, কখনো শুধুই উদ্দেশ্যহীনভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো। ইদানিং অবশ্য শ্যামলের নতুন একটা কাজ জুটেছে, বইয়ের সেলসম্যানের কাজ। অনামী লেখকের সস্তার উপন্যাস, ইংরেজি গ্রামার, ভূতের গল্প
এইসব নিয়ে ঘুরে বেড়ানো। যা বিক্রি হবে তার 20% কমিশন পাবে শ্যামল। আজকে দিনটাই সালা অপয়া। সারাটা দিন রাস্তায় ঘুরে ঘুরে একটা বই বেচতে পারলাম না। বইয়ের ঝুলি ইডেনের কাঠের বেঞ্চের ওপর ফেলে শ্যামল ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিল। সুযোগ পেয়ে দুশ্চিন্তাগুলো সব যেন দল বেঁধে ভিড় করতে শুরু করল। সঞ্চয় যা আছে তাতে মেরে কেটা 2 মাস অন্তত চলবে। তারপর শ্যামলের হঠাৎ ভীষণ কান্না পেয়ে গেল। ঝোড়ো দামাল হাওয়ার মতো বিক্ষিপ্ত চিন্তার অভিঘাত প্রায় অস্থির করে তুলল তাকে। একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে বসল শ্যামল। হ্যাঁ, আত্মহত্যাই করবে সে। দূর থেকে চক্ররেলের শব্দ ভেসে আসছে। শ্যামলের প্রচণ্ড ঝোঁক হলো চলন্ত ট্রেনের সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ তিয়াশার মুখটা মনে পড়ল তার, আর তিয়াশার মুখ মনে পড়তেই যেন হুঁশ ফিরে এলো শ্যামলের। না, এইভাবে নয়। অন্তত শেষবারের জন্য একবার তিয়াশার সঙ্গে দেখা করে চিরবিদায় নিয়ে আসতে হবে। তারপর না হয়। ইডেন গার্ডেন্স থেকে দুবার বাস পাল্টে কসবা রথতলা আসতে শ্যামলের লেগে গেল প্রায় 1 ঘন্টার মতো। পাড়ায় ঢোকার মুখে অভিলাষ সুইটস থেকে গোলাপ সন্দেশ আর হরিদার দোকানের চিকেন কাটলেট কিনতে গিয়ে পকেটে পড়ে থাকা সামান্য কয়েকটা টাকাও শেষ হয়ে গেল তার। যাকে অন্তত আজ সন্ধ্যায় খালি হাতে বাড়ি ফিরতে মন চাইছে না। দ্রুত যেতে গিয়ে বাধা পেল শ্যামল। মেলা মানুষের ভিড়ে বাড়ির সামনের গলিটা তখন ঠিক ঠিক করছে। শুনেছেন তো, দুর্লভ মল্লিক দুপুরে মারা গেছেন। শ্যামল শুনে অবাক হলো। আজ সকালেই তার দুর্লভবাবুর সঙ্গে এক প্রস্ত কুশল বিনিময় হয়েছে। এমনকি ভদ্রলোক তাকে একখানি পুরনো রেডিও সেট উপহার পর্যন্ত দিয়েছেন। সেই লোকটা এখন আর নেই। এত দুঃখেও শ্যামলের হাসি পেল। আজ বাড়িওয়ালা টসকে গেলেন, আর কাল তার ভাড়াটের পালা। ওদিকে দুর্লভবাবুর মৃতদেহ সৎকারের জন্য সববাহী গাড়িতে তোলা হয়েছে। শ্যামল কি একটা ভেবে দাঁড়িয়ে পড়ল। লোকটাকে একবার শেষ দেখা দেখে নেওয়া যাক। পাড়ার বেপাড়ার গোটা 3 ক্লাবের শখানিক ছেলে ততক্ষণে মহা শোরগোল জুড়ে গাড়ির সঙ্গে পা মিলিয়েছে। শ্যামল গাড়ির কাছের আবরণের খুব কাছে গিয়ে ভিতরে চাইল। তুলোর পুলটিস দিয়ে দুর্লভ মল্লিকের নাকের ফুটো বন্ধ করে গালের পাশে চন্দনের বড় বড় ফোঁটা লেপে দেওয়া হয়েছে অপটু হাতে। অভ্যাসবশত শ্যামল কপালে হাত ঠেকাতে যাচ্ছিল, আর ঠিক তখনই মৃতদেহের ঠোঁটের কোণে রহস্যময় হাসি খেলে গেল যেন। শ্যামলের শির দাঁড়া দিয়ে যেন শৈত্যপ্রবাহ বয়ে গেল। সামান্য পরে হুঁশ ফিরতে দেখল শবযাত্রা তাকে পিছনে ফেলে গলির মুখে অনেকটা এগিয়ে গিয়েছে। শ্যামলের যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। এসবই তবে তার অস্থির মনের কষ্ট কল্পনা। শ্যামল চাইছিল আজকে সন্ধেটা তিয়াশার সঙ্গে একান্তে সময় কাটাতে, কিন্তু বিনা নোটিশে অক্কা পেয়ে দুর্লভবাবু সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছেন। পাড়ার মহিলারা জটলা বেঁধে দুর্লভ প্রশস্তিতে মেতেছে। তিয়াশাও ওদের তলে গিয়ে ভিড়েছে। তিয়াশা, এই তিয়াশা, একটুখানি বলছি, শুনবে এদিকে? আজ এখানে একজন বয়স্ক মানুষ মারা গিয়েছেন, আর আমরা কিনা দরজা বন্ধ করে গল্প করব? লোকে কি বলবে? শ্যামল আর কি করে? বসে বসে সেও দুর্লভ মল্লিকের কথাই ভাবছিল। 80 কোঠায় বয়স হলেও শরীর ছিল যথেষ্ট শক্ত সমর্থ। বয়সের বিপরীতে পাল্লা দিয়ে দাঁতগুলো যেমন মজবুত,
মাথার চুলগুলো ছিল তেমনই জেল্লা দেওয়া কালো। ভদ্রলোকের অগাধ সম্পত্তি, এই পাড়া আর আশেপাশের এলাকা মিলিয়ে তার 5-5টা বাড়ি, যদিও সেগুলোর মালিকানা দাবি করার মতো লোক বোধহয় আর কেউই রইল না। মল্লিক বাড়ির ছেলে, বুড়ো, বাচ্চা সবাই বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্ঘটনায় এক এক করে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। প্রদীপের সলতের মতো শেষ পর্যন্ত টিকে ছিল ভদ্রলোকের একমাত্র নাতি। দুর্লভবাবু তাকে দেশ থেকে অনেক দূরে বিলেতে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু একদিন সেই নাতিরও অপ্রত্যাশিত মৃত্যু সংবাদ এসে হাজির হল। বিলেতেই সে নাকি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। বেওয়ারিশ দুর্লভবাবু এতদিন এলাকার ক্লাবগুলোকে হকাতরে টাকা বিলিয়ে এসেছেন, তাই তার মৃত্যুতে একমাত্র যদি কিছুটা দুঃখী হয়ে থাকে তবে সেটা বোধহয় এই ক্লাবের ছেলেগুলোই। আজ সকালেরই কথা, হঠাৎ এহেন দুর্লভবাবুর আকস্মিক তলবে ঘাবড়ে গিয়েছিল শ্যামল। 3 মাসের বাড়ি ভাড়া বাকি, তাই বোধহয় কড়কানি দেবেন ভেবে শ্যামল তটস্থ হয়ে হাজির হয়েছিল, যদিও দুর্লভ সেসবের ধার কাছ মারাননি। এসো শ্যামল, এসো। তোমার জন্য আমি একটা জিনিস রেখেছি। দুর্লভ মল্লিক একটা চৌকো কার্ডবোর্ডের বাক্স তুলে দিয়েছিলেন শ্যামলের হাতে। তুমি তো টিভি দেখো, আজ থেকে না হয় সাথে একটু রেডিও শুনবে। মাঝরাতে ডেথ FM রেডিও চ্যানেলে যে অনুষ্ঠানটা হয় সেটা মন দিয়ে শুনো, কেমন? না মানে, কিন্তু আপনি এটা আমাকে দিচ্ছেন কেন? কারণ ও তেমনটাই চাইছে। তাছাড়া আমার দিন তো শেষ হয়ে গেল, কিন্তু খেলা তো চলতেই থাকবে, শুধু খেলোয়াড়টা পাল্টে যাবে। তুমি এখন এটা নিয়ে যাও, যাও। শ্যামল এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল দুর্লভ মল্লিকের নির্ঘাত মাথাটা বিগড়েছে, তবে পাছে ভদ্রলোক আবার বাড়ি ভাড়া দাবি করে বসেন, তাই প্যাকেট হাতে মানে সরে পড়েছিল সে। মধ্যরাতে বিছানায় শুয়ে ছটফট করছিল শ্যামল। বেয়াড়া চিন্তাগুলো সব আবার তার শান্তিভঙ্গ করতে শুরু করেছে। তিয়াশার এমন অবস্থায় আত্মহত্যা করে পালিয়ে যাওয়াটা কি কোনো পুরুষ মানুষের মতো কাজ হচ্ছে? তবে কি আমি কাপুরুষ? মনে মনে শ্যামল পুরো পৃথিবীর বাপান্ত করে ছাড়ল। এমন অবস্থায় পড়লে স্বয়ং ভগবানও গলা ছেড়ে কাঁদতে বসতেন। আমি মরে গেলে উল্টে তিয়াশার ভালো বই খারাপ কিছু আর হবে না। ওর মা বাবা অভাবী হলে ও নিশ্চয়ই মেয়ের পাশে এসে দাঁড়াবে। আর তাছাড়া আমি তো শুনেছি যে সরকার থেকে দুস্থ বিধবাদের জন্য ভাতার ব্যবস্থা আছে। ভালোই হবে, ওর খারাপ কিছু হবে না। শ্যামল একবার ঘুমন্ত তিয়াশার মুখের দিকে চাইল। কি দুর্বল আর রুগ্নই না লাগছে ওকে, অথচ বিয়ের সময় কি সুন্দর চেহারা ছিল ওর। অভাব সব রূপ যেন শুষে নিয়েছে তার। আমাকে ক্ষমা করে দিও তিয়াশা। শ্রান্ত শ্যামল আলো নিভিয়ে শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা 12টার ঘর ছুঁল। শ্যামল ঘুমিয়ে পড়ার ব্যর্থ চেষ্টায় বিছানার ওপর ক্রমাগত এপাশ ওপাশ করছিল। ঠিক তখনই কানের কাছে সুরেলা নারী কণ্ঠ ভেসে এলো। স্বাগতম শ্রোতা বন্ধুরা, শুনছেন ডেথ FM রেডিও স্টেশন। দুর্লভ মল্লিকের রেডিও বাক্স সমেত ড্রয়ারের উপর ফেলে রেখেছিল শ্যামল। শব্দটা আসছে ওখান থেকেই। রেডিওটা নিচে থেকে বাজছে। বিস্মিত হলো শ্যামল, সে তো ওটা চালু করেনি। পাশে তিয়াশা ও কাতারে ঘুমোচ্ছে। শ্যামল বিছানা ছেড়ে রেডিও হাতে দ্রুত বারান্দায় এসে দাঁড়ালো।
রেডিও থেকে তখন লাস্যময়ী নারী কণ্ঠে ঠাট্টা তামাশার চটুল শব্দ ভেসে আসতে শুরু করেছে। এই তো ঘড়ির কাঁটা 12টা ছুলো। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের আজকের বিশেষ নিবেদন, অনুরোধের কফিন। প্রচণ্ড বিস্ময় আর তীব্র কৌতূহলে শ্যামলের হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। এই রেডিও সেটের সঙ্গে বিদ্যুতের কানেকশন যেমন নেই, তেমন এর পিছনে যে ব্যাটারির জায়গা সেটাও বিলকুল ফাঁকা। ব্যাটারির নামগন্ধ সেখানে নেই, অথচ দিব্যি বেজে চলেছে রেডিও। এটা কি করে সম্ভব? শ্যামল আরো কিছু বুঝে ওঠার আগেই খবর শুরু হলো। তবে গান শুরুর আগে আজকের বিশেষ সমাচার। শুনছেন ডেথ এফএম রেডিও স্টেশন। খবর পড়ছি আমি জীবন দে। আজকের বিশেষ বিশেষ সংবাদ। আজ স্থানীয় সময় দুপুর 2:19 ভুটানের পাহাড়ি অঞ্চলে এক তীব্র ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 6.7। ভূমিকম্পের ফলে বিস্তীর্ণ অঞ্চলে ধস নেমেছে এবং বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। সরকারি সূত্রে খবর, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এখনো পর্যন্ত অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত এলাকায় সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। শ্যামল কান খাড়া করে শুনতে লাগলো। খবরগুলো সবই কোনো না কোনো মৃত্যু বা দুর্ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত। এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বহুতলটির 4 তলায় একটি শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে অনুমান। দ্রুত আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা সাধারণ মানুষজন আটকে পড়েন। দমকলের 12টি ইঞ্জিন দীর্ঘ 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 20। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ঘড়িতে সময় 12:10 আর আমি আরজে নিয়তি রয়েছি আপনাদের সঙ্গে। প্রতিদিনের মতো আগামীকাল অর্থাৎ শনিবারের ঠিক মধ্যরাতে আপনাদের সাথে কথা বলতে, আপনাদের মনের সমস্ত অন্ধকার দূর করতে ডেথ এফএম এর স্টুডিওতে সরাসরি হাজির থাকবেন আমাদের স্পেশাল গেস্ট মায়া। জীবন নিয়ে কোনো সংশয়, নাকি জানতে চান মৃত্যুর দিনক্ষণ? আপনার জীবনের যে কোনো জটিল বা গোপন সমস্যার অবধারিত সমাধান মায়ার কাছ থেকে সরাসরি জেনে নেবার এটাই কিন্তু সুবর্ণ সুযোগ। আমাদের এই লাইভ ইন্টারঅ্যাক্টিভ সেশনে ওনার সাথে সরাসরি কথা বলতে কান পাতুন আগামীকাল ঠিক রাত 12টায়, অনলি অন ডেথ এফএম রেডিও। রেডিও স্তব্ধ হলো। শ্যামল অবাক হয়ে দেখল রেডিও পূর্ববৎ অচল হয়ে পড়েছে। আজকে বৃহস্পতিবার, বলছে নাকি শুক্রবার। আরে কাল তো শুক্রবার হওয়ার কথা। এইসব চ্যানেলের দিন তারিখটাও ঠিক রাখতে পারে না, যত সব। শ্যামল বার কয়েক রেডিও সেটটাকে থাবড়ে নিশ্চিত হলো যে যন্ত্রটা আগের মতোই অচল। এবার কিছুটা সন্দিহান হয়ে পড়ল সে। এসবই কি তার মনের ভুল? পেটে টান পড়লে তো মানুষের মাথা বিগড়বেই। এতে আর আশ্চর্য কি আছে। হাতে ধরা রেডিও সেটটাকে ছুঁড়ে ঘরের কোনায় ফেলে শ্যামল তিয়াশার পাশে গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে শ্যামল টের পেল আত্মহত্যার বাড়াবাড়ি রকম ঝোঁকটা উধাও হয়েছে, আর যৎসামান্য হলেও বেঁচে থাকার ইচ্ছে যেন ফের জাগিয়ে উঠেছে। চা করেছে তিয়াশা। পেয়ালায় চুমুক দিতে দিতে কাগজে চোখ বুলিয়ে শ্যামলের মনে বিরক্তির উদয় হলো। না, ভুটানে ভূমিকম্প বা ম্যানিলায় আগুন লাগার কোনো খবর তো নেই। যত সব উটকো চ্যানেলের ধাপ্পাবাজি। অথবা হয়তো আমারই অসুস্থ মস্তিষ্কের কষ্ট কল্পনা। সারাদিন বইয়ের ব্যাগ হাতে ঘুরে শ্যামল যার পরনাই ক্লান্ত বোধ করছিল। আজকেও বিক্রির চা বহর। শ্যামলের মনে হলো এর থেকে ফুটপাথে চায়ের দোকান বসালে কাজে দেবে বেশি। এখন দুপুর 2:30 বাজে। গ্রেট ইস্টার্ন হোটেলের কাছে
বৈদ্যুতিন সরঞ্জামের দোকানের সামনে কিছু লোকের জটলা। টিভিতে খবর দেখাচ্ছে 2 দিন আগেই সরকার বদলেছে রাজ্যে, আর তার সঙ্গে সঙ্গেই প্রবল চাপের মুখে পড়েছে রাজ্যের প্রাক্তন শাসক দল। দুদণ্ড জিরিয়ে নেবার জন্য শ্যামল হাতের ব্যাগ পাশে রেখে দাঁড়িয়ে পড়ল। ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয়। তাহলে কি হবে রাজ্যের বর্তমান বিরোধী দলের ভবিষ্যৎ? বিশদে আলোচনা আজ সন্ধে 7:30টায় মিনিট খানেক সঙ্গে সুজন অনুষ্ঠানে। এবার চোখ রাখবো আজকের বিশেষ খবরে। ভুটানে ভয়াবহ ভূমিকম্প, রিক্টার স্কেলে তীব্রতা 6.7। ধসের নিচে চাপা পড়ে এখনও পর্যন্ত নিখোঁজ বহু মানুষ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নেমেছে সেনা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। শ্যামলের মাথা বঁকুড়ে ঘুরে যাবার উপক্রম হলো। ফিলিপিন্সে ম্যানিলার প্রাইড টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড। 4 তলার শর্ট সার্কিট থেকে মুহূর্তের মধ্যে ছড়ালো আগুন। মৃত অন্তত 10। ধোঁয়ায় দম আটকে এবং অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। এইগুলো তো কাল রাতেই শুনেছিলাম আমি। শ্যামলের বুকের ভিতরে দারুণ ধুকপুকানি শুরু হলো। আজ এই মুহূর্তে যা সব ঘটছে, একদিন আগের খবরে তা জানিয়ে দিয়েছে কি উপায়ে? না না না, এক্ষুনি বাড়ি যেতে হবে। ঘড়িতে প্রায় 3টে বাজতে চলল। ডালহৌসি থেকে কসবা যেতে অন্তত 40-45 মিনিট সময় লাগবে তার। হাতের ব্যাগ নিয়ে শ্যামল ছুটল। মহাজনের কাছে এর গতি করে এখনই একবার বাড়ি যাওয়া বিশেষ প্রয়োজন। সন্ধ্যে থেকে টিভির সামনে বসে রয়েছে শ্যামল। স্বামীর থমথমে মুখ দেখে তিয়াশা বিশেষ কিছু জিজ্ঞাসাবাদ করেনি। টিভির চ্যানেল পাল্টে পাল্টে শ্যামল শুধু নির্দিষ্ট 2টো খবরেই চোখ রাখতে চাইছে। ভুটানের পাহাড়ি অঞ্চলে উদ্ধার কার্য যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির ভয়ঙ্কর রূপ। গ্রাউন্ড জিরো থেকে পাওয়া শেষ খবর অনুযায়ী বিপর্যয় মোকাবিলা বাহিনী ধ্বংসস্তূপ সরিয়ে আরও বেশ কিছু মৃতদেহ উদ্ধার করেছে। এর ফলেই মৃতের সংখ্যা 1 লাফে দাঁড়িয়েছে 30-এ। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, সময় যত অতিবাহিত হচ্ছে মাটির নিচে আটকে থাকা মানুষদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। আমরা পরিস্থিতির উপর লাগাতার নজর রাখছি। ওদিকে ফিলিপিন্সের ম্যানিলা থেকে আসছে এক মর্মান্তিক দৃশ্য। দীর্ঘ কয়েক ঘন্টার আপ্রাণ চেষ্টার পর ম্যানিলার সেই বহুতলের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বহুতলটির চারপাশ থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া যেন এক দানবের মতো কুণ্ডলি পাকিয়ে গোটা আকাশটাকেই গ্রাস করতে চাইছে। উদ্ধারকারী দল সূত্রে খবর, বহু মানুষকে জীবিত অবস্থায় বহুতলটি থেকে বের করে আনা সম্ভব হলেও শেষ রক্ষা হয়নি অনেকেরই। বিষাক্ত ধোঁয়ায় দম আটকে এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত অন্তত 20 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দমকলের কর্মীরা নিথর দেহগুলো স্ট্রেচারে করে বের করে নিয়ে আসছে দেখা যাচ্ছিল। সব সব মিলছে, সব। 9টা নাগাদ খেতে ডাকলো তিয়াশা। খাবার বেড়ে দিয়েছি, এসো। শ্যামল টিভি ছেড়ে কিছুতেই উঠবে না। স্ত্রীকে হাত নাড়িয়ে সে কথা জানিয়ে দিল সে। সন্ধে থেকে টিভির সামনে বসে আছে। মানুষটা যে কি হয়েছে কে জানে। শ্যামল ওর ইন্দ্রিয়গুলোকে লাগিয়ে দিয়েছে টিভির পর্দায়। অন্য কোনো শব্দ তার কান শুনতে নারাজ, অন্য দৃশ্য চোখ দেখেও দেখবে না। রাত প্রায় 12:15। ভুটানের রেস্কিউ অপারেশন শেষ হয়েছে। মৃতের সংখ্যা 30, আহত অন্তত 4 গুণ। ম্যানিলার বহুতলটাকেও বিপদমুক্ত করা গেছে, তবে সেটা অনেকগুলো জীবনের বিনিময়ে। অর্ধদগ্ধ আর আহত অসংখ্য। শ্যামল দারুণ বিস্ময় আর অজানা আতঙ্কে গুম হয়ে বসে রইল। সামনে রেডিওটা যথারীতি মুখ বধির হয়ে রয়েছে। চেষ্টা করে ওটাকে চালু করা যায়নি, যদিও শ্যামলের মন বলছে ঘড়ির কাঁটা 12টার ঘর ছুঁলে এই রেডিও ঠিকই কথা বলতে শুরু করবে, এবং সেটা হবে নিজে থেকে। শ্যামল আর চোখে ঘরের ভিতর চেয়ে দেখল তিয়াশা যথারীতি গভীর ঘুমে আচ্ছন্ন। যাক, ভালোই হয়েছে। এইসব জিনিস এখন ওর মাথায় ঢোকার কোনো প্রয়োজন নেই।
রেডিও সেটটাকে হাতে তুলে নাড়াচাড়া করে ফের টেবিলে রেখে দিয়ে দীপক বসু এবার শ্যামলের দিকে ফিরলেন। ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট বের করলেন তিনি। আপনার এই ম্যাজিক যন্ত্রের দাম কত ধার্য করেছেন? শ্যামলের অস্বস্তি হচ্ছিল। আসলে এটা বিক্রি করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এমন একটা বিপদে পড়েছি যে সত্যি কথা বলতে আমার চাকরিটা এখন আর নেই, আর এইদিকে আমার স্ত্রীও প্রেগনেন্ট, বুঝতেই পারছেন। তাই এক প্রকার বাধ্য হয়েই আর কি, মানে। দীপক বসু উত্তর না দিয়ে কৌতুকময় দৃষ্টিতে চেয়ে রইলেন। শ্যামলের অস্বস্তি বোধ যেন দ্বিগুণ হয়ে উঠল। 5,000 টাকা পেলে আমার খুব উপকার হয় আর কি। আপনি তো সাংবাদিক, রেডিওতে যেসব খবর আগাম শোনা যায় তাতে আমার মতো সাধারণ মানুষের কোনো দরকার নেই, এটা খুব সত্যি কথা, কিন্তু আপনার হয়তো এটা কাজে লাগবে। তাই যদি এটার বিনিময়ে আমাকে 5,000 টাকা দেন। পাকরাশির রেফারেন্সে এসেছেন, আমার পুরনো বন্ধু তো, তাই কথা বলছি। না হলে আমার সঙ্গে ফ্রড করার অপরাধে এতক্ষণে থানার লকআপে পৌঁছে যেতেন। এমন কিছু যে শুনতে হবে শ্যামল সেটা প্রত্যাশা করেনি। টিভির পর্দায় লাইভ প্রোগ্রামে দীপক বসুর সহৃদয় ব্যবহার দেখে শ্যামলের ধারণা হয়েছিল ভদ্রলোক হয়তো তার কথা শুনবেন। পথে আস্তে আস্তে শ্যামল ভেবে রেখেছিল দীপক বসুকে রাত 12টার রেডিওর অনুষ্ঠান শুনে চমকে দেবে সে, কিন্তু ভদ্রলোক তাকে যে চোখে দেখছেন তারপর আর বসে থাকার কোনো মানে হয় না। দীর্ঘশ্বাস ফেলে রেডিও হাতে শ্যামল উঠে চলে যেতে উদ্যত হতেই সাংবাদিকের কেবিনে একজন উচ্চকোটির ব্যক্তির আবির্ভাব ঘটল। লোকটিকে দেখে দীপক বসু উঠে দাঁড়িয়ে খাতির করলেন। আরে এসো এসো ভাইয়া, এসো এসো। কখন এলে? এসেছি বেশ কিছুক্ষণ। তুমি ব্যস্ত দেখলাম, তাই বাইরে অপেক্ষা করছিলাম। আরে এক্ষুনি একটা মজার অভিজ্ঞতা হলো, তোমাকে বলছি শোনো। আরে কি বলবো, আজকাল চোর চিটিংবাজে শহর একেবারে ভরে গেছে ভাই। কথাটা শ্যামলের কানেও গেছে। প্রচণ্ড অপমানে ওর গা রিরি করে উঠল। কাঁপতে কাঁপতে শ্যামল পিছনে ফিরে দীপক বসুর টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। বিস্মিত সাংবাদিকের চোখে চোখ রাখল সে। আপনি বলছিলেন তো আমি চিটিংবাজ? আমি চিটিংবাজ কিনা সেটার প্রমাণ রাত 10:40-এর আগেই আপনি আজকে পেয়ে যাবেন। মানে? মানে হচ্ছে বিখ্যাত গায়ক রমাকান্ত চ্যাটার্জি, যিনি এই মুহূর্তে জাতীয় পুরস্কার গ্রহণ করতে দিল্লিতে রয়েছেন, রোড অ্যাক্সিডেন্টে ততক্ষণে তাঁর মৃত্যু হয়ে যাওয়ার কথা কিনা, তাই বলছিলাম আর কি, মিলিয়ে নেবেন। মধ্যরাত্রি রেডিও থেকে সুরেলা নারী কণ্ঠের লাস্যময় অভ্যর্থনা ভেসে এলো। ডেথ এফএম রেডিও স্টেশনে আপনাকে স্বাগত। আমি আরজে নিয়তি রয়েছি আপনাদের সঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে উপস্থিত হবেন মায়া। তার আগে আজকের খবর। শ্যামল লক্ষ্য করল তারিখ যা উল্লেখ করা হলো সেটা আগামীকালের। শুনছেন ডেথ এফএম রেডিও। খবর পড়ছি আমি জীবন দে। আজকের শিরোনাম: আজারবাইজানে প্লেন ক্র্যাশে 10 জন যাত্রীর মৃত্যু। ছাদ থেকে পড়ে মৃত্যু বিখ্যাত চিত্র পরিচালকের। টলিপাড়ায় শোকের ছায়া। আরও কিছু মৃত্যুর খবর দিয়ে সংবাদ শেষ হলো। সাইকেল আরোহী পিষ্ট। এবার শুরু হতে চলেছে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান মায়ার ফাঁদে। আমি মায়া, চির অতৃপ্ত মানব মনের অবদমিত বাসনা চরিতার্থ করেই আমার তৃপ্তি। ধন সম্পত্তি, অর্থ, ক্ষমতা, সুন্দরী নারী সবকিছুই এখান থেকে পাওয়া যাবে। সাহস যারা আছে সে চেয়ে নিক। শ্যামলের গলা শুকিয়ে কাঠ। টুঁ শব্দ না করে সে পাথরের মূর্তির মতো নিস্তব্ধ হয়ে রইল। অবদমিত লোভ, অতৃপ্ত বাসনা চরিতার্থ করার জন্যই এই যন্ত্র তোমাকে দেওয়া হয়েছে। ওহে শ্যামল সেন, বলো তোমার কি চাইবার আছে? আমার
চাকরিটা যদি আবার ফেরত পেতাম। শুধু চাকরি কেন, চাইলে রাজার ঐশ্বর্যও মিলতে পারে, তবে যতটা নেবে কড়ায় গন্ডায় ততটাই মূল্য কিন্তু চুকিয়ে দিতে হবে। রাজি তো বলো? শ্যামলের শরীর জুড়ে আতঙ্কের স্রোত বয়ে চলেছে। উত্তর না দিয়ে সে চুপ করে বসে রইল। যদি চাও তবে অনন্ত বিত্ত ক্ষমতার অধিকারী হতে পারো, অথবা হতে পারো ধনী শ্রেষ্ঠদের মধ্যে অন্যতম। বলো বলো, চাই তো তোমার এসব? হ্যাঁ, শুধু আমার চাকরিটা যদি ফেরত পেতাম, অন্য কিছু চাই না আমার। একজনের সৌভাগ্য উদয় হবে, অন্যের দুর্ভাগ্য আর বিনাশে। চরম মূল্য দ্বারাই হবে কার্যসিদ্ধি। রাজীব আগরওয়ালের আকস্মিক মৃত্যু, আর কর্মক্ষেত্রে তুমি তার জায়গায় বহাল। সওদা পছন্দ? শ্যামলের বুকের ভেতরটা যেন হাঁপড়ের মতো ওঠানামা করতে শুরু করেছে। আগরওয়ালে যা খুশি হোক, কিন্তু ওর চেয়ারটা আমি বসবো, এটা কি করে সম্ভব? মূল্য দিতে হবে। জীবনের বদলে জীবন। কার জীবন? যে এখনো পৃথিবীর আলো দেখেনি তার। তোমার স্ত্রীর গর্ভস্থ সন্তানের। বলো, রাজি তো? করবে লেনদেন? শিউরে উঠল শ্যামল। এমন কিছু সে কল্পনাও করতে পারেনি। কয়েক মুহূর্তের নৈশব্দের পর রেডিও থেকে স্বর ভেসে এলো। একি, চুপ করে রইলে কেন হে? এক সপ্তাহে সাকুলে 3টে বই বিক্রি হয়েছে। এরপর তো এই কাজটাও যাবে। আর তোমার সন্তানের মৃত্যু এমনি অনিবার্য, তবে সেটা অনাহারে। এবারে বলো, তুমি কি চাও? বলো। আমি রাজি। অকস্মাৎ রেডিও থেকে পুরুষ কণ্ঠের চাপা আর্তনাদ ভেসে আসতে লাগলো, যেন কেউ কারো শ্বাসনালী টিপে ধরেছে, আর ফাঁদে পড়া মানুষটি মুক্ত হবার চেষ্টায় শুরু করেছে মরণপণ ছটফটানি। মরিয়া প্রচেষ্টা ক্রমশ নিস্তেজ হয়ে পড়ল। ঘর ঘরে একটা শব্দ, কেউ যেন তার জীবনের শেষ নিঃশ্বাস ফেলল। শ্যামল শীতের রাতেও কুলকুল করে ঘামছে। কণ্ঠস্বরটা চিনতে পেরেছে সে। ওটা আর কারো নয়, তার এক সময়ের দুর্বিনীত মনিব রাজীব আগরওয়ালের। মুহূর্তখানেকের জন্য সব নিস্তব্ধ। হঠাৎ ফের খবর শুরু হয়ে গেল। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী বাইপাসের ওপর চলন্ত গাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে এক ব্যক্তির। সূত্র মারফত জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম রাজীব আগরওয়াল। তিনি ফরচুন ফাইন্যান্স নামে একটি বেসরকারি সংস্থায় উচ্চ পদে কর্মরত ছিলেন। এই শুনছো? কি গো, ওঠো না। তিয়াশার ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল শ্যামলের। দেওয়াল ঘড়িতে চোখ পড়তে শ্যামল একটু লজ্জিত হয়ে পড়ল। সাধারণত সে 6টার মধ্যেই বিছানার মায়া ত্যাগ করতে অভ্যস্ত, তবে আজকে 7টা বেজে যাওয়ার পরেও ঘুমিয়ে রয়েছে দেখে তিয়াশা হয়তো একচোট বকাবকি করবে, এমনটাই ভেবেছিল শ্যামল। তবে তিয়াশা সেসব কিছুই করল না। গাড়ি নিয়ে একজন লোক এসেছে, তোমাকে খুঁজছে। গায়ে টি শার্ট গলিয়ে কৌতূহলী শ্যামল বাইরে এসে দাঁড়ালো। গলির মুখে একটা সাদা এসইউভি দাঁড়িয়ে রয়েছে। ড্রাইভার গাড়ির দরজায় হেলান দিয়ে একটা বিড়ি ফুঁকছিল। শ্যামলকে দেখে সে এগিয়ে এলো। নমস্কার স্যার, আমি দুলাল, দীপক বসু ড্রাইভার।
আপনি ফোন তুলছেন না, তাই বাবু আমাকে পাঠালেন। শ্যামলের মনে পড়ল গতকাল রাতে দীপক বসুর নাম্বার থেকে বার দুয়েক ফোন এসেছিল তার কাছে। কথা বলতে ইচ্ছে করেনি তার, তাই শেষমেশ ফোন কেটে সুইচ অফ করে দিয়েছিল। শ্যামল মনে মনে হাসল। রমাকান্তবাবুর মৃত্যু সংবাদে সাংবাদিকের টনক নড়েছে। তবে দুলাল নিজের পকেট থেকে ফোন বের করে নাম্বার ডায়াল করে শ্যামলের সামনে তুলে ধরল। হ্যালো স্যার, দিচ্ছি। স্যার আছেন, একটু কথা বলুন। শ্যামল অবশ্য ফোন ধরতে আগ্রহ প্রকাশ করল না। তোমার স্যারকে বলো আমি কথা বলতে ইন্টারেস্টেড নই। কথাটা ফোনের ওপারে থাকা বসুবাবুর কানে গেছে। ড্রাইভারকে আদেশ করতে এবার স্পিকারে সাংবাদিকের স্বর শোনা গেল। গতকাল না বুঝে তোমাকে দুটো বাজে কথা বলে ফেলেছিলাম। আর তুমি যদি তোমার যন্ত্রটা নিয়ে একটু আমার বাড়িতে চলে আসো, তবে কাল যা চেয়েছিলে তা দিতে আমি রাজি। কাল যে অফার আপনাকে আমি দিয়েছিলাম সেটা এখন এক্সপায়ার করে গেছে। আপনি 5,000 ছেড়ে দিন। আপনি 5 লাখ দিলেও ওই জিনিস আমি আপনাকে আর দেব না। বইয়ের ব্যাগ হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল শ্যামল। মহাজন সাহাবাবু বলেছেন তিনি একটা হকার কার্ডের ব্যবস্থা করে দেবেন। অনুরোধটা অবশ্য শ্যামলের তরফ থেকেই গেছে। কার্ড হাতে পেলে শ্যামল লোকাল ট্রেনে ফেরি করতে পারবে। এতে বেচা কেনার সম্ভাবনা এক লাফেই যে অনেকটা বেড়ে যাবে তাতে সন্দেহ নেই। দাদারা দিদিরা একটুখানি দেখবেন, নতুন নতুন ভালো ভূতের গল্পের বই আছে। শ্যামবাজারের 5 মাথার মোড় থেকে ফেরি শুরু করে শ্যামল এগিয়ে গেল মধ্য কলকাতার দিকে। আমরা দিচ্ছি এই বই। আমি চলে গেলাম। টুকটাক খান কয়েক বই এর মধ্যেই বিক্রি হয়েছে। এদিকে মাথার উপর সূর্যের প্রখর তাপ অগ্নিবর্ষণ করতে আরম্ভ করেছে। রুমাল বের করে শ্যামল মুখ মুছে হাঁটার বেগ বাড়িয়ে দিল। তার মতো একজন দরিদ্র মানুষের ক্লান্ত হয়ে থেমে যাওয়া বিলাসিতা ছাড়া অন্য কিছু নয়। শ্যামলের আজকের গন্তব্য অফিস পাড়া হয়ে ময়দানের পথ ধরে খিদিরপুর অঞ্চলে গিয়ে বই ফেরি করা। খিদিরপুর বেহালার দিকে বইয়ের বাজার নাকি বেশ ভালো, সেটা সাহাবাবু তাকে বলেছেন। শ্যামল নিজের চোখে দেখে সাহাবাবু সেই কথাই যাচাই করতে চায়। ছেদ পড়ল শ্যামলের চিন্তায়। ব্যাগের ভিতর থেকে তার সস্তার মোবাইল ফোনটা নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেছে। তিয়াশার ফোন। সাধারণত তিয়াশা কাজের সময় ফোন করে না। চিন্তিত হলো শ্যামল। ফোন তুলতেই ওপার থেকে স্ত্রীর উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনতে পেল সে। শুনছো, বাড়িতে পুলিশ এসেছে, উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছেন। তিয়াশার পরিবর্তে এবার রাশভারী পুরুষ কণ্ঠ শোনা গেল। শুনুন শ্যামল বাবু, আপনাকে এক্ষুনি একবার কসবা থানায় আসতে হবে, ঠিক আছে? কেন স্যার? আপনার এগেনস্টে কমপ্লেন আছে। সে কি? কে কমপ্লেন করেছে? সেটা থানায় এসে হাজির হলে জানতে পারবেন, তার আগে কি করে বলবো? শ্যামল আরও কিছু জিজ্ঞাসা করার আগেই অফিসার ফোনটা কেটে দিলেন। মাথায় একরাশ দুর্ভাবনা নিয়ে শ্যামল তড়িঘড়ি বাড়ির পথে রওনা দিল। এ তো দেখছি বাবাকালের রেডিও। হ্যাঁ, এমালের জন্য রদ্দির দোকানে 10 টাকা দেবে কিনা সন্দেহ। এটা কেউ ছাড়লো না। রেডিও সেটটা হাতে নিয়ে ওসি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন। হঠাৎই কথাগুলো বললেন সেকেন্ড অফিসারের উদ্দেশ্যে। ওসির টেবিলের সামনে তটস্থ হয়ে দাঁড়িয়েছিল শ্যামল। এবার একটু সাহস পেল সে। আপনি বলুন স্যার, এই রেডিও কেউ চুরি করবে? এটা আমার নিজের সম্পত্তি স্যার। আমার বাড়িওয়ালা মারা যাওয়ার আগে আমাকে এটা দিয়ে গেছেন। দীপক বসুর মতো নামজাদা লোক কি মিথ্যে বলবে নাকি? হ্যাঁ, এর কথা বলেছ কি মেরে না তোমার মুখটা ভেঙে দেবো শুয়ার। ধমক খেয়ে বেজায় ঘাবড়ে গেল শ্যামল। আর তখনই ওসির মোবাইলটা বেজে উঠল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালটাকে তুলে এনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডিওটা আমার হেফাজতেই রয়েছে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওই অঞ্জনকে দিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ স্যার, বলছি আমার দিকটা
ওকে ওকে ওকে, রাখছি। হ্যাঁ, ঠিক আছে। কথার ধরন শুনে শ্যামল বুঝতে পারল ফোনের ওপারে রয়েছেন দীপক বসু। অঞ্জন, শোনো, তুমি এই রেডিও সেটটা ছেলেটাকে নিয়ে ক্রিস্টোফার রোডে দীপক বোসের বাড়িতে চলে যাও, ঠিক আছে? উনি নিজে একে ইন্টারোগেট করতে চান। দীপক বসু কাবাব দিয়ে পরোটা খেতে খেতে শ্যামলের দিকে বিদ্রুপের দৃষ্টিতে চাইলেন। বিলি, ক্যাচ! কাবাবের ছেঁড়া টুকরোটা মেঝের ওপর বসে থাকা ডোবারম্যান কুকুর বিলিকে ছুঁড়ে দিতেই সে গোগ্রাসে মুখে পুরে চিবুতে শুরু করল। শ্যামল মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে শ্যামলের নিজেকে ভীষণ দুর্বল আর হেরে যাওয়া একজন মানুষ বলেই মনে হচ্ছে। অন্যায় না করেও পুলিশের চোখে সে অপরাধী, কারণ উচ্চপদে বসে থাকা এই দীপক বসু বলে দিয়েছে শ্যামল চোর, আর সেটাই যথেষ্ট প্রমাণ। কাল যখন তুমি রেডিও হাতে এসে গল্প শোনালে তখন তোমাকে একজন ইম্পোস্টার ছাড়া আর কিছু মনে হয়নি। তারপর রাতে যখন রমাকান্তবাবুর মৃত্যু সংবাদ পেলাম, সত্যি বলছি শকড হয়ে পড়েছিলাম। ইনফ্যাক্ট ফেলিসিটেশন সেরিমনি কভার করার জন্য আমার নিজেরই আজ দিল্লি যাবার কথা ছিল, সে প্রয়োজন অবশ্য আর রইল না। এবারে বলো তো বাছাধন, ম্যাজিক তোমার ওই রেডিওর মধ্যেই নাকি অন্য রহস্যও রয়েছে? এতক্ষণে আশা করি তুমি বুঝে ফেলেছ তোমার মতো একটা আরশোলাকে টিপে শেষ করতে আমার শুধু গুটি কয়েক ফোন করতে লাগবে। এবারে সোজা কথায় বলবে নাকি তোমার গিন্নিকে তোলার ব্যবস্থা করব? মালিকের উত্তেজনা এবার কুকুর বিলির মধ্যে ছড়িয়ে পড়ল। হঠাৎ দাঁড়িয়ে শ্যামলের দিকে হিংস্র দৃষ্টিতে চেয়ে ধারালো দাঁতগুলো বের করে মৃদু স্বরে গর্জন করতে শুরু করলো প্রাণীটা। দীপক বসুর হুমকিতে কাজ হলো। প্লিজ আমার ফ্যামিলিকে এইসবের মধ্যে টানবেন না। আমি যা বলেছি অক্ষরে অক্ষরে সত্যি, আমার কথাটা বিশ্বাস করুন। রাত 12টা বাজলে আপনি নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন। আমার কথাটা বিশ্বাস করুন, আমার ফ্যামিলিকে দয়া করে এইসবের মধ্যে টানবেন না প্লিজ। 10টা তো বাজে, আর 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমার অবশ্য আপত্তি নেই, ততক্ষণে তুমি এ ঘরে থাকবে আর রেডিও থাকবে আমার কাছে। বিলি, আমি যাচ্ছি, ওই লোকটার উপর নজর রাখিস। ডোবারম্যান জাতের কুকুর সম্বন্ধে তোমার কিছু ধারণা আছে? যতক্ষণ বিলি সামনে থাকবে ঘরের কোনো জিনিসে হাত দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু তোমার টুটি ছিঁড়ে ফেলতে ও দুবার ভাববে না। আর হ্যাঁ, চোখে চোখ রেখে তাকানোটা বিলির আবার বিশেষ পছন্দ নয়। নিজের সেফটির জন্য এই কথাটা খেয়াল রাখবে। এয়ার কন্ডিশন ঘরের মধ্যে বসেও কুলকুল করে ঘামছিল শ্যামল। মূর্তিমান জমের মতো ডোবারম্যান কুকুর বিলি ওর দিকে স্থির দৃষ্টে চেয়ে বসে রয়েছে। এরই মধ্যে বিলির চোখে একবার শ্যামলের চোখ পড়ে গিয়েছিল। তখনই কুকুরের গলা থেকে আসা ক্রুদ্ধ গড়গড় শব্দ শুনে আতঙ্কিত শ্যামল নিজের চোখ নামিয়ে নিয়েছিল। বিলির দিকে দ্বিতীয়বার ফিরে না চাইলেও শ্যামল জানে নিষ্পলক ওই চোখ দুটির খুনি দৃষ্টি প্রতি মুহূর্তে মেপে চলেছে তার প্রতিটি হৃদস্পন্দন। সামান্য নড়াচড়া করলেও ক্রুদ্ধ গর্জন করে বিলি বুঝিয়ে দিচ্ছে সে আক্রমণ শানাবার জন্য অধৈর্য হয়ে পড়ছে ক্রমশ। ঘরের মধ্যে এসে হাজির হয়েছেন স্বনামধন্য দীপক বসু। বিলি লেজ নাড়তে নাড়তে মালিকের পায়ের কাছে গিয়ে বসল। কুকুরের মাথায় হাত রাখলেন দীপক। 12টা তো বাজতে চললো শ্যামলবাবু, তোমার রেডিও কখন চালু হবে? হ্যাঁ, হওয়ার তো কথা। হলেই ভালো, না হলে বিলি আজ মানুষ শিকার করবে, সেটা আবার দেখেও মজা। বুঝলে কিছু? শেষ দেখেছিলাম যখন এ বাড়িতে একটা বোকা চোর ঢুকেছিল। ঘড়ির কাঁটা 12টার ঘর ছুঁল। দীপক বসু পায়চারি করতে করতে টেবিলের উপর রাখা রেডিওর উপর নজর রাখছিলেন। কুকুর বিলি আপাতত শান্তভাবেই মেঝের উপর বসে রয়েছে। এই মুহূর্তে তার চোখ শ্যামলের থেকে সরে গিয়ে নিজের প্রভুর দিকেই নিবদ্ধ।
বিলি, বিলি গেট আপ। মনিবের নির্দেশ পেয়ে কাঠের পুতুলের মতো উঠে দাঁড়িয়েছে বিলি। আমার সঙ্গে চালাকির মনে বুঝিস? বিলি তোকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। তারপর পুলিশকে বলবো চুরি করতে এসে তুই কুকুরের হাতে মরেছিস। প্রচন্ড আতঙ্কে শ্যামল দেওয়ালের কোণে গিয়ে আশ্রয় নিল। বিলি, অ্যাটাক! ডোবারম্যান কুকুরটা রণংদেহী মেজাজে পিছনের দুই পায়ে টান টান হয়ে দাঁড়িয়েছে। শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার এটা পূর্ব লক্ষণ। আর তখনই মুখ নির্জীব রেডিও সেট থেকে ভেসে এলো লাস্যময়ী নারী কণ্ঠের সাদর আমন্ত্রণ। ডেথ এফএম রেডিও স্টেশনে আপনাদের স্বাগত। আমি আরজে নিয়তি রয়েছে আপনাদের সঙ্গে। বিলি, 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 স্টপ, স্টপ! বিলি থমকে দাঁড়িয়ে বোকার মতো মনিবের দিকে চেয়ে জিভ বের করে হাঁপাতে শুরু করলো। রেডিও থেকে খবর ভেসে আসছে, দুর্ঘটনার মৃত্যু সংবাদ। দীপক বসু গোগ্রাসে সেই খবর যেন গিলে খাচ্ছে। মাঝে মাঝে কিছু খবর টুকে নিচ্ছে নোটবুকে। সংবাদ পরিবেশন শেষ হলো। নারী কণ্ঠ ঘোষণা করল, এবার শুরু হবে আমাদের বিশেষ অতিথি মায়ার সাপ্তাহিক অনুষ্ঠান মায়ার ফাঁদে। শ্যামল অবাক হলো। গতকাল এই অনুষ্ঠান যখন হয়েছে, হিসেব মতো ফের এক সপ্তাহ পরে হবার কথা। তবে আজকে কেন? চিন্তা ভাবনার সময় পেল না শ্যামল। রুক্ষ শীতল নারী কণ্ঠ শ্রোতাদের লাইভ শোতে আহ্বান জানালো। আমি মায়া, চির অতৃপ্ত মানব মনের অবদমিত বাসনা চরিতার্থ করেই আমার তৃপ্তি। ধন সম্পত্তি, অর্থ, ক্ষমতা, সুন্দরী নারী সবকিছুই এখান থেকে পাওয়া যাবে। সাহস যার আছে সে চেয়ে নিক। সত্যি কি ইচ্ছে পূরণ হয়? চেয়ে দেখতে পারো, তবে বিনিময়ে মূল্য দিতে হবে যে। পরের কথাটা দীপকের কানে ঢুকলো কিনা বোঝা গেল না। প্রায় সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল সে। ফাইন্যান্স মিনিস্টার গোপাল অধিকারী আমার পেছনে উঠে পড়ে লেগেছে। লোকটা বেঁচে থাকলে আমাকে জেলে পুরবে। প্লিজ, প্লিজ ওকে শেষ করে দাও। তোমার কাজ হয়ে যাবে। বিনিময় তোমাকে আমার পছন্দের প্রাণের আহুতি দিতে হবে। রাজি তো বলো? যার খুশি প্রাণ নাও, আই ডোন্ট কেয়ার। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল রেডিও। তারপর ফের একবার শুরু হলো সংবাদ পাঠের অনুষ্ঠান। পরিশীলিত পুরুষ কণ্ঠ পড়ে চলল খবর। প্রবীণ রাজনীতিবিদ এবং অর্থমন্ত্রী শ্রী গোপাল অধিকারীর মৃত্যু হৃদরোগে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ইয়েস, ইয়েস, বুড়োর খুব পাহাড় বেড়েছিল। এইমাত্র পাওয়া খবর, প্রখ্যাত সাংবাদিক দৈনিক জাগরণের সম্পাদক শ্রী দীপক বসু ক্রিস্টোফার রোডের বাসভবনে নিজের পোষ্য ডোবারম্যান কুকুরের আক্রমণে নিহত হয়েছেন। আন্দাজ করা হচ্ছে কুকুরটি মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে নিজের মনিবকে হত্যা করেছে। স্তব্ধ হলো রেডিও। মানে কি? পাগল নাকি? ক্রুদ্ধ গড়গড় শব্দে ওদের দুজনের চোখ এবারে বিলির দিকে পড়েছে। বিলির গলার ঘাড়ের লোমগুলো ফুলে উঠেছে বিশ্রীভাবে। মুখের শক্ত চোয়াল থেকে লালারস গড়িয়ে ভিজিয়ে দিতে আরম্ভ করেছে মেঝে। বিলির চোখের স্থির দৃষ্টি শ্যামলের দিকে নয়, বরং তার মনিবের দিকে তাক করা। দীপক বসু পিছু উঠতে শুরু করেছে এর মধ্যে। Sit down, Billy. Billy, don't move. Don't move, Billy. Billy, sit down. জীবনে হয়তো এই প্রথমবার বিলি মালিকের হুকুমের তোয়াক্কা করল না। অনুচ্চ হিংস্র গর্জন করে বিলি ঝাঁপিয়ে পড়ল তার প্রভুর ওপর। বাড়ির ভিতরের বাতাস, বিলির হিংস্র চিৎকার আর দীপক বসুর আর্তনাদে হঠাৎ ভারী হয়ে উঠল। এরই মধ্যে কোলাহল ছাপিয়ে ফের বেজে উঠল রেডিওটা। এই রেডিও যাকে নির্বাচন করবে সেই শুধু খেলার অধিকারী হবে, আর জোর করে যে খেলতে চাইবে তার জন্যে থাকবে মৃত্যুদণ্ড। এই রেডিও বিক্রি করতে চেয়ে তুমি অপরাধ করেছো শ্যামল সেন।
এটা তোমার প্রথম ভুল, তাই ক্ষমা করা হলো। মনে রেখো, ভবিষ্যতে ফের হলে কঠোর শাস্তি অপেক্ষা করবে তোমার জন্য। যথারীতি মুখ ও নির্জীব হয়ে পড়ল রেডিও। ডোবারম্যান বিলি ততক্ষণে তার মনিপের টুঁটিটা ছিঁড়ে ফেলেছে। দীপক বসুর নিথর রক্তাক্ত দেহ এখন গড়াগড়ি খাচ্ছে দুধ সাদা মেঝের ওপর। ধারালো দাঁত আর নখ দিয়ে উন্মাদ বিলি ছিঁড়ে টুকরো টুকরো করে চলেছে দীপক বোসের প্রাণহীন মৃত শরীরটা। বিলির নজর এখন শ্যামলের ওপর নেই। নিঃশব্দে রেডিও হাতে তুলে বিলিকে পাশ কাটিয়ে শ্যামল বাড়ির বাইরে চলে এলো। ক্রিস্টোফার রোড থেকে সামান্য দূরে মল্লিক বাজার। রাত দুপুরেও সেখানে হোটেল রেস্টুরেন্টে মেলা লোকের ভিড়। নোনা পুকুর মোড়ে গার্বেজ কম্প্যাক্টার যন্ত্রে বিভিন্ন প্রকারের আবর্জনা পিষে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে মুহূর্তে। শ্যামল একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে বসল। হাতে ধরা রেডিও সেটটাকে ছুঁড়ে ফেলে দিল কম্প্যাক্টারের উদ্যত লোহার প্লেটের ওপর। মুহূর্তের মধ্যে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল দুর্লভ মল্লিকের রেডিও। ফরচুন ফাইন্যান্সের নতুন বড় কর্তা শ্যামল সেনের চমকপ্রদ উত্থানে অনেকেরই চোখ কপালে ঠেকেছে। বছর দুয়েক আগে ব্রাঞ্চ ম্যানেজার আগরওয়ালের মৃত্যুর পর লোকটার চেপে রাখা কুকর্মগুলো একে একে সামনে আসতে শুরু করল। আগরওয়াল শুধুমাত্র প্রতিষ্ঠানের মূলধন এবং সুনাম নিয়ে যে ছিনিমিনি খেলেছে এমনটা নয়, বেশ কিছু যোগ্য কর্মীকেও খেয়াল খুশি মতো বরখাস্ত করেছে সে। কোম্পানির কর্তা স্থানীয় ব্যক্তিরা নড়ে চড়ে বসলেন। ছাঁটাই হয়ে যাওয়া বেশ কয়েকজনকে ফের কাজে বহাল করা হলো। এর মধ্যে শিকে ছিঁড়ল শ্যামল সেনের বড়াতেও। তাকে চাকরি ফেরত দেওয়ার সাথে সাথে পাইয়ে দেওয়া হলো প্রমোশনও। তার বসার জায়গা ঠিক হলো আগরওয়ালের ফেলে যাওয়া চেয়ারে। সময়ের নিজস্ব কিছু নিয়ম আছে। প্রতিটা মানুষের জন্য তার রূপ ভিন্ন। দুঃসময়ে দুর্দশাগ্রস্ত মানুষের সামনে সে যেন স্থির অচঞ্চল। তার গতি শ্লথ আর চাল বিলম্বিত। আর সুসময় সে যেন ছোটে হাওয়ার বেগে মিষ্টি সুবাসের মৌতাতে ভরিয়ে দেয় তার সুনজরে থাকা মানুষটির জীবন। অন্তত শ্যামলের তো আজকাল তাই মনে হচ্ছে। গত 2 বছরে অক্লান্ত পরিশ্রম করে শ্যামল বুঝিয়ে দিয়েছে তার পদোন্নতির সিদ্ধান্ত ভুল ছিল না কোনো মতেই। শীর্ষ ম্যানেজমেন্ট শ্যামলের ওপর যার পরনাই সন্তুষ্ট। সম্প্রতি তাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে ইস্টার্ন রিজিয়নের জোনাল ম্যানেজার করে। পরিবর্তন এসেছে শ্যামলের ব্যক্তিগত জীবনেও। শ্যামল আর তিয়াশা নতুন সংসার পেতেছে নিউ আলিপুরের 10 তলার বিলাসবহুল ফ্ল্যাটে। আজকাল শ্যামল সাফল্য আর বিত্তের নেশায় টকবক করে ফুটছে। শুধু একটাই বিষয়ে মাঝে মধ্যে তার মানসিক স্থিরতা নষ্ট হওয়ার উপক্রম হয়। রেডিও জাতীয় কোনো যন্ত্র দেখলেই আতঙ্কের হিমেল স্রোত শিরদাঁড়া দিয়ে নামতে শুরু করে, যেন ভয় গলা পর্যন্ত শুকিয়ে যেন কাঠ হয়ে আসে। হাজার চেষ্টা করেও শ্যামলের পক্ষে 2 বছর আগে স্মৃতি মুছে ফেলা সম্ভব হয়নি। তিয়াশা সেদিন প্রায় মরতে বসেছিল। সিঁড়ি থেকে পড়ে গিয়ে মিসক্যারেজ হওয়ার পর রক্তাক্ত অবস্থায় যখন ওকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তখন ডাক্তারেরাও বিশেষ আশ্বাস দিতে পারেননি। 2 দিন পরে যখন জ্ঞান ফিরে এলো, হাঁপ ছেড়ে বেঁচেছিল শ্যামল। এরপর কেটে গিয়েছে 2 বছর। তিয়াশা আজও ফ্ল্যাটের একটা ঘর পুতুল আর খেলনা দিয়ে সাজিয়ে রেখেছে। প্রতিনিয়ত একটাই স্বপ্ন তার চোখে খেলা করে চলেছে। তার কোল আলো করে নিষ্পাপ একটা শিশু খেলা করবে, আধো আধো স্বরে মা বলে ডাকবে। যদিও ডাক্তার বলে দিয়েছেন তিয়াশার গর্ভ এই মুহূর্তে সন্তান ধারণে অক্ষম। এখন দৈবই ভরসা। তুমি এত ভেঙে পড়ো না, দেখবে একদিন আমাদের ঘর কচি পায়ের শব্দে ঠিক ভরে যাবে। শ্যামল এসব কথার কোনো উত্তর দেয় না।
ভাবে একবার সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। আজকাল ঘুমের মাঝেও যেন রেডিওর শব্দ শুনে ধর্মড়িয়ে বিছানার ওপর উঠে বসে ঘামতে থাকে সে। অফিসের কাজে শ্যামলকে সপ্তাহখানেকের জন্য ভুবনেশ্বরে যেতে হয়েছিল। হাওড়া স্টেশনে নেমে প্রিপেড বুথ থেকে ট্যাক্সি ভাড়া করে নিউ আলিপুরের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিল সে। বেল টিপতেই তিয়াশা এসে দরজা খুলে দিল। আজ বড় সুন্দর করে সেজেছে তিয়াশা। ফ্ল্যাটটাকেও সাজিয়েছে নিজের মতো সুন্দর করে। আরে করেছো ওটা কি? কি ব্যাপার? আজ ডাক্তার সোমের চেম্বারে গিয়েছিলাম। উনি আমাদের কংগ্রাচুলেট করেছেন। মানে? আমি আবার মা হতে চলেছি শ্যামল। মন্দারমণি সমুদ্র তটে শ্যামল আগেও এসেছে, কিন্তু তখন জায়গাটাকে এতটা আকর্ষণীয় মনে হয়নি এবারে যেমনটা হচ্ছে। তিয়াশা এখন 6 মাসের গর্ভবতী। ওর জন্যই এখানে ঘুরতে আসা। উঠেছে ওদেরই কোম্পানির বিলাসবহুল রিসর্ট কর্মধারাতে। ডাক্তার বলেছেন প্রাকৃতিক পরিবেশে মেজাজ ভালো থাকবে, যেটা তাদের গর্ভস্থ সন্তানের জন্য বিশেষ প্রয়োজন। শ্যামল স্ত্রীর পরিচর্যায় কোনো রকম খামতি রাখতে চায়নি। মাস 6 আগে শ্যামল যখন জানতে পারল তিয়াশা আবার মা হতে চলেছে, হাঁপ ছেড়ে বেঁচেছিল সে। মনের কোণে জমে থাকা গ্লানি আর অপরাধবোধ তরল হয়ে যেতে সময় নিল না। তাই চরম দুর্ভাগ্যের সঙ্গে লড়তে গিয়ে একবার তাকে আপোষ করতে হয়েছিল। সে আর কাকেই না করতে হয়। প্রতিটা সফল মানুষের সাফল্যের পিছনে কিছু না কিছু রহস্য থাকেই, জানিয়ে নিজেকে কষ্ট দেওয়া অর্থহীন। আমি যা করেছি বাঁচার জন্য করেছি। যে অবস্থায় তখন ছিলাম আমি তখন কাউকে বাঁচাতে পারতাম না। শ্যামল নিজেকে এভাবেই বুঝিয়েছে, তাতে কাজও হয়েছে বিলক্ষণ। শান্তিতেই আছে শ্যামল। রিসর্টের বারান্দায় দাঁড়িয়ে শ্যামল সমুদ্রের বুকে ঢেউয়ের ওঠানামা দেখছিল। তিয়াশা এসে গলা জড়িয়ে ধরে আবদার জুড়ল, কাজ মিটলেই চলে আসবে লক্ষ্মীটি, একদম দেরি করবে না কিন্তু। তিয়াশাকে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করে শ্যামল বলল, একদম না, যত তাড়াতাড়ি পারি তোমার কাছে আবার ফিরে আসবো। জানো, আমার খুব ভালো লাগছে আজকাল। মনে হয় সব ঠিক হয়ে যাবে। সব তো ঠিকই আছে তিয়াশা। কিছু ব্যক্তিগত মুহূর্ত কাটিয়ে শ্যামল সুটকেস সাথে জিপে গিয়ে বসল। বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়তে লাগলো তিয়াশা। তিয়াশাকে এখানে রেখে শ্যামল আপাতত কলকাতায় যাবে অফিসের কাজে। অবশ্য ফেরত আসবে সপ্তাহখানেকের মধ্যেই। এই কদিন তিয়াশার সাথে ওর মা থাকবেন, মেয়ের দেখাশোনা করবেন তিনি। জিপ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অফিসের কাজ সারতে সারতে সেদিন রাত হয়ে গেল শ্যামলের। হেড অফিস থেকে ইন্সপেকশনে এসেছিলেন সার্কেল অফিসার শর্মা। তার খাতিরে অনিচ্ছা সত্ত্বেও দুপেক তরল চড়িয়ে শ্যামল যতক্ষণে নিউ আলিপুরে ফিরল তখন রাত প্রায় 11টা। বাড়ি ফিরে শ্যামল শাওয়ারে বেশ খানিকটা গা ভিজিয়ে নিল। ডিনার সেরেই এসেছে, অতএব ঝঞ্ঝাট আর নেই। মোবাইলের স্ক্রিনে পরিচিত নম্বর ভেসে উঠল। ফোন করেছে তিয়াশা। পৌঁছেছো ঠিকঠাক? হ্যাঁ পৌঁছে গেছি। তুমি খেয়েছো? তোমাকে ছাড়া খেতে ইচ্ছে করে নাকি? আরে বাবা, কটা দিনের তো ব্যাপার। তাড়াতাড়ি ফিরে এসো। আসবো। তিয়াশার সঙ্গে মিনিট 10 গল্প করার পর ঘুমে চোখ জুড়িয়ে এলো শ্যামলের। ঘড়িতে প্রায় 12টা। আলো নিভিয়ে শুয়ে পড়ল শ্যামল। কতক্ষণ ঘুমিয়েছে খেয়াল নেই। হঠাৎ কিসের যেন একটা শব্দে ঘুম ভেঙে গেল তার। ফোনটা ভাইব্রেট করছে। হ্যালো। হ্যালো, কে? হ্যালো, আমি সংবাদ বলছি স্যার, সংবাদ মিত্র।
সর্বনাশ হয়ে গেছে স্যার। অমৃতপুরে আরো একজন চাষি সুইসাইড করেছে স্যার। তো সুইসাইড করে যদি আমি কি করব? তোমরা না 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 তোমরা নিজেরা সামলাতে পারছো না? সামান্য একটা ঘটনার জন্য, এইসব সামান্য ঘটনার জন্য তুমি এত রাত্রিবেলা আমাকে কল করেছো? না মানে স্যার মিডিয়া। আরে রাখো তোমার ওইসব মিডিয়া ফিডিয়া রাখো তো। মিডিয়া প্রশাসন ওইসব কি করে হ্যান্ডেল করতে হয় শ্যামল সেন খুব ভালো করে জানে। একটা কথা তোমাকে বলে রাখি, এইসব ছোটখাটো ব্যাপারে ফার্দার যদি আমাকে তুমি ডিস্টার্ব করেছো ফোন করে এই রাত্রিবেলা, তোমার চাকরি খুঁজে তোমাকে না সুইসাইড করতে হয়। কোনো কাজের না নিকমাগুলো, ফোন রাখো। ফোনটা রেখে শুয়ে পড়তেই যাচ্ছিল, হঠাৎ একটা অদ্ভুত আওয়াজে অবাক হলো শ্যামল। আওয়াজটা আসছে বাথরুমের দিক থেকে। ঘুম চোখে শ্যামল এগিয়ে গেল সেই দিকে। অবাক কাণ্ড, বাথরুমের সবকটা কল কে যেন খুলে দিয়েছে একসঙ্গে। বেসিন আর বাথটব উপছে, মেঝে ভেসে যাচ্ছে জলে। দ্রুত হাতে কলগুলো বন্ধ করে হতভম্ব শ্যামল ফিরে এলো বেডরুমে। আর তখনই শোবার ঘর থেকে সুরেলা আর পরিচিত একটা কণ্ঠস্বর কানে ধাক্কা মারতেই শ্যামলের মাথার চুলগুলো এবারে একসঙ্গে খাড়া হয়ে যাবার উপক্রম ঘটল। ডেথ এফএম রেডিও স্টেশনে আপনাদের স্বাগত। ড্রেসিং টেবিলের উপর কে যেন সযত্নে বসিয়ে রেখেছে 3 বছর আগে নোনাপুকুর কম্প্যাক্টরে ফেলে আসা দুর্লভ মল্লিকের ভাঙাচোরা রেডিও সেটটাকে। না 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 এ কিছুতেই হতে পারে না। এখানে কিভাবে এলো? শুরু হলো মায়ার ফাঁদে অনুষ্ঠান। জীবন মৃতের মতো শুনে চলেছে শ্যামল। কি হে শ্যামল সেন, আর কিছু চাইবার নেই নাকি তোমার? শ্যামল ঘামছে কুলকুল করে, মুখের শিরাটা দপদপ করে ওঠানামা করছে তার। মনে করাবার জন্য এলাম, তোমার স্ত্রীর গর্ভস্থ সন্তান কিন্তু আমাদের। সে কি? কেন? আমি তো এবারে তোমাদের থেকে কিছু নিইনি। হ্যাঁ প্রতিদিনই নিয়ে চলেছ, আর আমরাও প্রতিবারই নিয়ে যাব। হাত জড়ো করে মেঝেতে বসে পড়ল শ্যামল। দয়া করো দয়া করো দয়া করো। এরপর তিয়াশা আর বাঁচবে না। দয়া? তুমি করেছো কাউকে দয়া? হ্যাঁ, এত অকাল মৃত্যুর খবর আগাম জানার সত্ত্বেও একজনকেও রক্ষা করার কথা কি কখনো ভেবেছিলে শ্যামল সেন? শুধু নিজের স্বার্থ চিন্তাই করেছো, তাই না? তোমার বাসনা চরিতার্থ হয়েছে, এবারে যে তোমাকে মূল্য দিতে হবে। ডেথ এফএম এর আজকের বিশেষ সমাচার। অমৃতপুর গ্রামে গণ আত্মহত্যার পথ বেছে নিলেন 12 জন কৃষক। নেপথ্যে ফরচুন ফিন্যান্স। একই সঙ্গে এইমাত্র পাওয়া খবর অনুযায়ী ফরচুন ফিন্যান্স কোম্পানির মন্দারমণি স্থিত বিলাসবহুল আবাস রিসর্ট কর্মধারা ভেঙে পড়ে হঠাৎই। আহত হয়েছেন বহু মানুষ। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা 8, যার মধ্যে একজন গর্ভবতী মহিলাও ছিলেন বলে সূত্রের খবর। শুনছিলেন লেখক সঞ্জয় ভট্টাচার্যের কলমে ডেথ এফএম রেডিও স্টেশন। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি আকাশ। শ্যামলের চরিত্রে শুভ্রদীপ বণিক, তিয়াশার চরিত্রে তন্দ্রিমা মণ্ডল, আর যে নিয়তির চরিত্রে তপলব্ধা চ্যাটার্জি।
মায়ার চরিত্রে দিতিপ্রিয়া রায়, খবর পাঠক জীবন দের চরিত্রে শান্তম চক্রবর্তী, দুর্লভ মল্লিক এবং পুলিশ অফিসারের চরিত্রে কৌশিক ব্যানার্জি, দীপক বসুর চরিত্রে সমীরণ সমাদ্দার, আগরওয়ালের চরিত্রে সরিত ভট্টাচার্য এবং কোরাসে শুভ্রদীপ, আকাশ, কৌশিক এবং সরিত। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে স্ক্রিপ্টার থেকে মধুরিমা, শব্দগ্রহণে সাহিত্য সমাজ স্টুডিও, শব্দ সংযোজনে ফিনিক্স অডিওভার্স থেকে প্রিয়াঙ্কা, আবহ নির্মাণে আকাশ এবং প্রচ্ছদঙ্কনে রৌমজিৎ। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ বাটনে ক্লিক করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সাহিত্য সমাহারকে ফলো করুন ফেসবুক, ইনস্টা এবং স্পটিফাইতে। লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। আগামী সপ্তাহে ফিরছি ভয়ের ছয়লাভ সিরিজের অন্তিম গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।